সুপ্রিম কোর্টে ওয়াকফ নির্দেশ যেটা দেওয়া হয়েছে, পুরো যে ওয়াকফ আইন রয়েছে সেটা স্থগিত রাখার কোনো যুক্তি নেই, এমনটাই পর্যবেক্ষণে জানাচ্ছে সর্বোচ্চ আদালত। সেক্ষেত্রে কোনো ব্যক্তি কত বছর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, 5 বছর না তার বেশি, এটা যদি বিবেচনার মধ্যে আনা হয় সেক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে। পুরো সংশোধনী আইন যেটা রয়েছে তা কিন্তু ওয়াকফের ক্ষেত্রে চ্যালেঞ্জ হয়নি, শুধুমাত্র যে ধারাগুলো চ্যালেঞ্জ হয়েছে তা নিয়েই কিন্তু আজকে এই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। পুরো ওয়াকফ আইন স্থগিত রাখার কোনো যুক্তি নেই, এমনটাই মনে করছে সর্বোচ্চ আদালত। সেক্ষেত্রে মূলত 100 বছর বা তারও বেশি পুরনো যে সম্পত্তি রয়েছে তার রেজিস্ট্রেশনের ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য হতে পারে সেটাই কিন্তু আজকে সওয়াল জবাবে সর্বোচ্চ আদালতে উঠে এলো। সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, আরো একবার জানতে চাইবো আজকে সর্বোচ্চ আদালতে এই সওয়াল জবাব পর্ব। দেখো, সর্বোচ্চ আদালত তুমি জানো যে এই মামলা পরপর 3 দিন এই দীর্ঘ শুনানিটা সুপ্রিম কোর্টে হয়েছিল এবং তারপরে গত 22শে মে এই মামলার শুনানির যে প্রাথমিক পর্যায় সেটা শেষ হয়েছিল এবং সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি তিনি কিন্তু সেই সময় রায়দান স্থগিত রেখেছিলেন এবং তিনি বলেছিলেন যে এই মামলার ক্ষেত্রে আপাততভাবে কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার প্রয়োজন রয়েছে কিনা সেটা তিনি আজকে বিচার বিবেচনা করে দেখবেন এবং সেই কারণেই আজকের শুধুমাত্র একেবারে লিমিটেড অংশের এই নির্দেশ, সেখানে তিনি কিন্তু বলেছেন যে এই যে পুরো আইনটা অর্থাৎ এই 2025 সালের ওয়াকফ সংশোধনী আইন, সেই পুরো আইনটাতে এই মুহূর্তে স্থগিতাদেশ দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু তার পাশাপাশি তিনি এটা স্পষ্ট করে বলেছিলেন যে এই আইনের বেশ কিছু অংশ আছে যেই অংশগুলোতে মূলত তারা চ্যালেঞ্জ করছেন, অর্থাৎ যারা মামলা করেছিলেন তারা চ্যালেঞ্জ করছেন, ফলে সেই অংশগুলোর ক্ষেত্রে নির্দিষ্ট যে ধারাগুলো রয়েছে সেগুলোকে কিন্তু বিচার বিবেচনা করার প্রয়োজন রয়েছে, সেখানে কিছু প্রোটেকশন দেওয়ার প্রয়োজন রয়েছে এমনটা সুপ্রিম কোর্ট মনে করছেন এবং সেই কারণেই তারা এই নিরাপত্তাটা দিয়েছেন। সেখানে তুমি জানো যে কথাটা তোমাকে আগেও বলছিলাম যে মূল যে চ্যালেঞ্জ হয়েছিল সেখানে বলা হয়েছিল যে এই সম্পত্তিগুলো যারা ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষ রয়েছেন তারা কিন্তু সমাজের সেবায় দান করে থাকেন এবং সেই সম্পত্তিগুলোই কিন্তু ওয়াকফ সম্পত্তি হিসেবে চিহ্নিত হয়। ফলে বহু যুগ আগে যে সম্পত্তিগুলো দান করা হয়েছে সেই সম্পত্তিগুলোর একেবারে প্রকৃতপক্ষে মালিক কারা ছিল, সেই সময় তার কোনো রেজিস্ট্রেশন হয়েছিল কিনা সেইটা এই মুহূর্তে বিচার বিবেচনা করা কি করে সম্ভব হবে সেই প্রশ্নটা কিন্তু সেখানে উঠেছিল এবং সেখানে বলা হয়েছিল যে দেখা গিয়েছে কোথাও 100 বছর मुसलमान होना चाहिए 5 साल के लिए, उस प्रोविजन पे स्टे है। साथ ही साथ कि जो सेक्शन प्रोविजो 3C का है उसमें कहा गया है कि जो प्रॉपर्टी हैं उनको जब तक कि ट्राइब्यूनल का डिटर्मिनेशन हाईकोर्ट के साथ नहीं हो जाता है तब तक उसमें वो स्टे रहेगा, उनको डिस्पोजेस नहीं किया जाएगा, कोई थर्ड पार्टी इंटरेस्ट नहीं क्रिएट होगा। सेक्शन 9 में कहा है कि नॉट मोर देन 4 नॉन मेंबर्स विल बी नॉन मुस्लिम और सेक्शन 23 में कहा है कि 3 आउट ऑफ 11 इन बोर्ड विल नॉट मोर देन 3 विल बी नॉन मुस्लिम्स। सेक्शन 23 को स्टे नहीं किया गया है, लेकिन ये कहा गया है कि ऑल एफर्ट शुड बी मेड टू अपॉइंट CEO फ्रॉम द मुस्लिम कम्युनिटी। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, আজকে সওয়াল জবাবে কি হলো, সর্বোচ্চ আদালতের কি পর্যবেক্ষণ? সুস্মিতা, আজকে সওয়াল জবাব ছিল না, আজকে জাজমেন্টের ডে ছিল। এর আগে হিয়ারিং কমপ্লিট হয়ে গেছিল, অর্ডার রিজার্ভ করেছিল সুপ্রিম কোর্ট। আজকে চিফ জাস্টিস যখন অর্ডার পড়তে স্টার্ট করেন প্রথমে তিনি বলেন যে কোনো আইন পুরোপুরি স্টে তখনই দেওয়া হয় যদি রেয়ারেস্ট অফ রেয়ার কেস সেটা হয় এবং তবে কয়েকটা সেকশন নিয়ে বিশেষ করে চ্যালেঞ্জ করা হয়েছিল যখন হিয়ারিং গুলো হয়েছিল। সেক্ষেত্রে কিছু কিছু সেকশনকে স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট, যার মধ্যে প্রথম একটা সেকশন ছিল আইন যেটা পাস হয়েছে পার্লামেন্টে, সেটা কার্যক্রমও করেছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যে বলা হয়েছিল কোনো যদি ব্যক্তি জমি ওয়াকফ করতে চান অর্থাৎ জমি দান দিতে চান তাকে 5 বছর প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। এটার উপর স্টে দিয়েছে সুপ্রিম কোর্ট। এটা এখনই লাগু হচ্ছে না, এটা পুরো হিয়ারিং এর পর যা জাজমেন্ট আসবে তারপরে সেটা ঠিক করা হবে। তার সঙ্গে সঙ্গে এটাও রয়েছে প্রচলিত এটার মধ্যে যে মুসলিম জাতি ওয়াকফ বোর্ড বা ওয়াকফ কাউন্সিলে থাকতে পারেন। সুপ্রিম কোর্ট আজকে বলেছে কি মাইনরিটি মেম্বাররা থাকতে পারেন, অর্থাৎ ওয়াকফ কাউন্সিলের মধ্যে 20 জন সদস্য থাকেন, তার মধ্যে 4 জন নন মুসলিম থাকতে পারেন। ওয়াকফ বোর্ডের মধ্যে 11 জনের মধ্যে 3 জন নন মুসলিম থাকতে পারেন। তবে সুপ্রিম কোর্ট এটা পরামর্শ হিসেবে বলেছে কি তবে এফর্ট গুলো করতে হবে যেন কোনো মুসলিমকেই প্রধান করা হয় ওয়াকফ কাউন্সিল বা ওয়াকফ বোর্ডের জন্য, সেটা সুপ্রিম কোর্ট আজকে বলেছে। আর একটা প্রভিশন ছিল কি যত ওয়াকফ জমি রয়েছে সেটাকে রেজিস্ট্রেশন করাতে হবে। কোনো যদি রেজিস্ট্রেশন না করা হয় বা ডিড না থাকলে সেক্ষেত্রে হস্তক্ষেপ করবে প্রশাসন এবং তার ক্যারেক্টার কি সেটা সরকার ঠিক করবে।
সেটাতে সুপ্রিম কোর্ট আজকে সেই প্রভিশনটাকে বহাল রেখেছে। সুপ্রিম কোর্ট বলেছে যে 2013 অব্দি তো রেজিস্ট্রেশন হচ্ছিল ওয়াকফ জমিগুলো, সেক্ষেত্রে এটার উপর কোনো তারা স্থগিতাদেশ দিচ্ছেন না, এটা করাতে হবে, কিন্তু সেটার জন্য একটা টাইম লিমিট রেখেছে সুপ্রিম কোর্ট। সেটা অর্ডারের মধ্যে রয়েছে, কত টাইম লিমিট রয়েছে। কারণ কপিল সিব্বল এবং মনীষ সিংহিরা বলছিলেন যে টাইমগুলি স্পেসিফাই করা হোক। তো সুপ্রিম কোর্ট আজকে বলে যে তারা সেটা রেখেছেন অর্ডারের মধ্যে, বিস্তারিত অর্ডার যখন তারা দেখবেন সেটাকে তারা পাবেন। এবং আরো একটা প্রভিশন ছিল কি যদি কোনো জমি নিয়ে বিতর্ক হয় সেক্ষেত্রে সেটাতে ডিসিশন নেওয়ার অধিকার ছিল ডিস্ট্রিক্ট কালেক্টরের, সেটাকে সরিয়ে নিয়েছে সুপ্রিম কোর্ট এবং বলেছে যে যিনি তদন্ত করবেন তিনি সিদ্ধান্ত নেবেন না, তারা শুধু তদন্ত করতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার অধিকার হয়েছে ট্রাইব্যুনালের। অর্থাৎ যদি কোনো বিতর্ক হয় কোনো জমি নিয়ে, সেটা সরকারি জমি হলো, সেটা কিভাবে ওয়াকফ করা হয়েছে, বা কোনো প্রাইভেট জমিকে ওয়াকফ করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে যদি কোনো কন্ট্রোভার্সি বা যদি ডিসপুট হয়, সেই ডিসপুটের জন্য তদন্ত করতে পারে ডিস্ট্রিক্ট কালেক্টর, কিন্তু সিদ্ধান্ত নেবে ট্রাইব্যুনাল। সেটা ট্রাইব্যুনালে যাওয়ার পর সেই সিদ্ধান্তটা না হবে, এটা সুপ্রিম কোর্ট আজকে যে ইন্টারিম অর্ডার দিয়েছে প্রচলিতা সেটাতে বলেছে। আগে অঙ্কুশ হাজরা আর এবার বিতর্কিত বেটিং অ্যাপের মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য সমন পেলেন প্রাক্তন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী। আজ দিল্লিতে ইডির সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। এর পাশাপাশি এই মামলায় নোটিশ পেয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতেলাও। গোটা ঘটনায় সুর চড়িয়েছে গেরুয়া শিবির, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেসও। জোর কদমে চলছে বিতর্কিত বেটিং অ্যাপের মামলার তদন্ত। সমন পাচ্ছেন খেলোয়াড় থেকে অভিনেতা অভিনেত্রীরা। আর এবার এই মামলাতেই অভিনেতা অঙ্কুশ হাজরার পর ইডির স্ক্যানারে প্রাক্তন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিতর্কিত বেটিং অ্যাপের প্রচার সংক্রান্ত মামলায় এবার মিমি চক্রবর্তীকে ডেকে পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। ইডি সূত্রে খবর, সোমবার দিল্লিতে সংস্থার সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রীকে। 1xBet নামে একটি বিতর্কিত অনলাইন বেটিং প্ল্যাটফর্মের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলার তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্রের খবর, এর আগে এই মামলায় তলবের নোটিশ পেয়েছেন অভিনেতা অঙ্কুশ হাজরাও, নোটিশ পেয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতেলাও। ইডির দাবি, 1xBet-এর মতো বিতর্কিত বেটিং অ্যাপগুলোর প্রচার ও প্রমোশনের জন্য একাধিক তারকাকে ব্যবহার করা হয়েছে। বিপুল পরিমাণে অর্থের লেনদেনও হয়েছে, কিন্তু সেই অর্থের উৎস কি, কিভাবে অর্থের আদান প্রদান করা হয়েছে, এই সমস্ত প্রশ্নেরই উত্তর খুঁজছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এদিকে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। সমালোচনার সুর বিজেপির গলায়, পাল্টা ইডিকে কটাক্ষ করেছে তৃণমূল। যদি তিনি যুক্ত থাকেন তো ইডি ডাকবেই, এটাই স্বাভাবিক। আপনি যদি কোনো মিনারেল ওয়াটারের বোতল খুলে জল নর্দমায় ঢালেন, সেই জল তো আর মিনারেল ওয়াটার থাকে না, নর্দমার জলে রূপান্তরিত হয়। তো তৃণমূল কংগ্রেস এরকমই দল, ওখানে দেব থাকুক আর মিমি থাকুক বা শুভশ্রী থাকুক বা অন্য কেউ থাকুক, যেই যাবে সেই চোর হবে। চোরেদের দলে আবার অন্য কিছু হয় নাকি? আইন নিশ্চয়ই আইনের পথে চলবে, সেখানে কোনো মন্তব্য করব না। কেন ডেকেছেন, তাতে কি হবে, এগুলো তো মিমি বলতে পারবেন বা তার আইনজীবীরা। বিজেপি তাদের কালিমালিপ্ত করতে নানা ধরনের এই সংগঠন, গণসংগঠন এগুলোকে এখন কাজে লাগাচ্ছে। তো এইটুকু বলতে পারি যে এই রক্তবীজ 2 তার মুক্তি পাওয়ার মুখে মিমিকে একটা ভালো পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছে ইডি। দুদিন বাদে দেখা যাবে মিমি নির্দোষ। এ তো রক্তবীজ 2-র প্রমোশন, ইডি তো হেল্প করে দিল। সূত্রে খবর, গত কয়েক বছর ধরে দেশ জুড়ে রমরমিয়ে চলছে এমন একাধিক বেটিং অ্যাপ। এই সংক্রান্ত একটি মামলায় কিছুদিন আগে নোটিশ পেয়েছেন প্রাক্তন ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়না। ইডির দিল্লির দপ্তরে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাদেরকে। এবার সেই সংক্রান্ত মামলায় নোটিশ পেলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। সব মিলিয়ে নতুন করে চাপানুতর শুরু হলো রাজ্যে। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।